দর্শক, এখন আমরা যাচ্ছি চাঁদ সওদাগরের বাড়ি। এই সামনে দেখা যাচ্ছে চাঁদ সওদাগরের বসত ভিটা, আর এটা হচ্ছে লক্ষিন্দরের বাড়ি। এখানে লক্ষিন্দরের বাড়ি ছিল। জায়গাটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে অনেক গাছগাছালি, নিরিবিলি জায়গা। এখানে গুপ্ত ধন রাখার জায়গা ছিল, সেটা আপনাদের এখন দেখাবো আমি। জায়গাটা খুবই নিরিবিলি জায়গা। এখানে জায়গাটা অতীত করে আছে। এটা হচ্ছে গুপ্তধন রাখার জায়গা। এখানে নাকি গুপ্তধন ছিল। এইখানকার এক কৃষক মুরব্বী পাশের জমিতে কাজ করতেছিলেন। উনি বললেন, এখানে কেউ কোনোদিন সাপ দেখে নাই। এই সীমানার ভেতরে কেউ কোনোদিন সাপ দেখে নাই, এবং এমনকি সাপ ধরে এনে ছেড়ে দিলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সীমানার বাইরে যাওয়ার চেষ্টা করে, চলে যায়। এলাকার অনেকের সাথেই আমার কথা হয়েছে। ওনারা বলেছে এখানকার মাটি সারা বাংলাদেশের লোক এসে নিয়ে যায়। এই মাটি বাড়ির 3 পাশে দিয়ে রাখলে সেই বাড়িতে কোনোদিন সাপ ঢুকবে না। উনি আমাদের নিজ হাতে পলিতে করে মাটি ভরে দিলেন। আমরা সেই মাটি সংগ্রহ করতেছি। সেই মাটি উনি পলিতে করে দিলেন ভরে। এখন আসছি এলো চাঁদ সওদাগরের মূল বসত ভিটা, যেটা এইটা। এখানেই প্রাসাদ ছিল চাঁদ সওদাগরের। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামে বেহুলা লক্ষিন্দরের গান হতো এক এক দিন এক একজনের বাড়িতে। খুবই ভালো লাগতো। সেই সময় মানুষের বিনোদন বলতে ছিল যাত্রাপালা এবং বেহুলা লক্ষিন্দরের গান। তখন গ্রামে পল্লী বিদ্যুৎ কারেন্ট ছিল না। পুরো গ্রামে একটা সাদা কালো টিভি ছিল। আমাদের জামতল গ্রামের ফরাদ জেঠার বাড়িতে সাদা কালো একটা টিভি ছিল। আমরা প্রতি শুক্রবার সেখানে যাইতাম আলিফ লায়লা দেখার জন্য। তো আলিফ লায়লা দেখা শেষে বাড়িতে ফেরার সময় খুবই ভয় পেতাম। রাস্তায় অন্ধকার ছিল, মনে হয়তো এই বুঝি দত্ত আসতেছে, এই বুঝি মালেকা হামির আসতেছে। তখন বেহুলার কাহিনী খুবই জনপ্রিয় ছিল। আমাদের গ্রামে বেহুলার চরিত্রে অভিনয় করতেন আমাদের পাড়ার মঞ্জু ভাই। উনি দেখতে অনেক সুন্দর ছিলেন, একদম সুন্দরী মহিলার মতো চেহারা ছিলেন। আর লক্ষিন্দরের চরিত্রে অভিনয় করতেন আমাদের শহীদুল ভাই। আর চাঁদ সওদাগরের চরিত্র ছিল আমাদের দুলাল ভাই। এবং সতীর্থ সাহা, যেটা 6 মন সওদাগর বলতো, আমরা ওই সময় শুনতাম শহীদদের 6 মন সওদাগর। আসলে 6 মন সওদাগর না, ওটা হচ্ছে সতীর্থ সাহা। সেই 6 মন সওদাগরের চরিত্রে অভিনয় করতেন আমাদের শাহালি ভাই, দুলাল ভাই এবং শাহালি ভাই। চাঁদ সওদাগর এবং 6 মন সওদাগর দুজনেরই বেশ মানাতো, এবং দুইজনেরই উচ্চতা ছিল প্রায় 6 ফিট। খুবই মানাতো, খুবই উপভোগ করতাম আমরা। আজও মনে পড়ে সেই পুরনো স্মৃতিগুলো। তবে কাহিনী তখন গল্প নিছকই গল্প মনে করতাম, কিন্তু এখন এর যে বাস্তবে স্মৃতিচিহ্ন আছে তখন জানতাম না। আর এখন আমরা আসছি সেই জিয়তকুণ্ড, যেখানে রাজা পরশুরামের জিয়তকুণ্ড,
হযরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহির সাথে রাজা পরশুরামের যুদ্ধ হয়েছিল। সেই সময় রাজা পরশুরামের সৈন্য নিহত হলে, মারা গেলে এই জিয়তকুণ্ডতে এনে ফেলে দিতেন এবং সেখান থেকে নাকি আবার জীবিত হয়ে যেত। এখানে দুইটা হাতি ছিল, হাতি দুইটা আমাদের বেশ অনেক আনন্দ দিয়েছে। তো সেই জিয়তকুণ্ড অনেকে ভিড় করে দেখছে, খুবই ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর দেখতে। তো কোনো কারণে সেই সৈন্য যখন জীবিত হওয়া বন্ধ হয়ে যায়, তখন রাজা পরশুরাম হযরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহির কাছে পরাজিত হন এবং পরাজিতর খবর শুনে ওনার মেয়ে যে ঘাটে, করতোয়া নদীর ঘাটে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন, সেই ঘাটেও আপনাদের নিয়ে যাব একটু পরে, আপনারা পরে দেখবেন। এইখানে জিয়তকুণ্ডতে দর্শনার্থী আছে অনেক, তাপমাত্রাও অনেক বেশি, খুব গরম। তবে এইখানে একটু গাছগাছালি আছে, এই জায়গাটা একটু আরামদায়ক আছে। তবে এইখান থেকে আমরা যে যাব শিলাদেবীর ঘাট, রাজা পরশুরামের প্রাসাদের প্রাচীরের ধ্বংসাবশেষ এবং ওনার প্রাসাদের ধ্বংসাবশেষ দেখাবো। এখন আমরা যাব সেখানে। এইটা হচ্ছে সেই শিলাদেবীর ঘাট, যেখানে এইখানে রাজা পরশুরামের মেয়ে পিতার মৃত্যুর খবর শুনে এই করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই এই ঘাটের নাম হয় শিলাদেবীর ঘাট। এটা এখন মরা নদী বললেই চলে। এখানে আগের মতো সেই পানির স্রোত আর নেই। এইখানেই শিলাদেবী আত্মহত্যা করেন। এখানে আমরা ভিডিও শেষ